আজ আমি চলে এলাম দুষ্টুরানী ব্লগে। আজ তোমাদের জন্য একেবারে নতুন করাকরি ভিডিও নিয়ে। হাই বন্ধুরা, আমি তোমাদের দুষ্টু রাতের সঙ্গী মাম্পি। হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। প্রথমেই বলে রাখি, এই ভিডিওটি শেষ অবধি মনোযোগ দিয়ে শুনলে পানি ধরে রাখতে পারবে না, তখন আমাকে লাগবে পানি ধরার জন্যে। বন্ধুরা, এই গল্পে ডুব দেওয়ার আগেই বলে রাখি, লাইক শেয়ার করতে ভুলবেন না এবং আমাদের ইউটিউব চ্যানেলে প্রতিদিন দুপুর 2টায় ও সন্ধে 7টায় ভিডিও দেখতে হলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো। তাহলে চলো বন্ধুরা। আমার তখন বয়স 10, ক্লাস 4-এ পড়ি। খেলাধুলা, মার্বেল, লুকোচুরি এইসবেই দিন কেটে যায়। কিন্তু সেই বছর একটা বড় ঘটনা ঘটল আমার ছোট পিসির বিয়েতে। পিসি মানে মায়ের ছোট বোন, সবার আদরের, একটু মেজাজি কিন্তু খুব হাসি খুশি। পিসির বিয়ে ঠিক হলো তপন কাকুর সাথে। লোকটা বারাসাতে থাকে, নাকি রেলের চাকরি করে। সে যাই হোক, পিসির বিয়ে বলতেই আমাদের সারা বাড়িতে যেন উৎসব শুরু হয়ে গেল। শীতকালের মাঝামাঝি হালকা কুয়াশা আর ধোয়া ধোয়া গন্ধ মেশানো সেই সন্ধ্যা আজও মনে পড়ে। সারা বাড়ি তখন আলো ঝলমল করছে। বাড়ির উঠোনে রংবেরঙের বাতি ঝুলছে, রান্নাঘর থেকে ভেসে আসছে গরম খিচুড়ি আর বেগুন ভাজার গন্ধ। বরযাত্রীরা আসার কথা বিকেল 4টায়, কিন্তু সকাল থেকেই বাড়িতে হইচই শুরু। মা, কাকিমারা, পিসিরা সবাই সেজেগুজে, একদিকে রান্না, অন্যদিকে সাজসজ্জা। আমি, আমার খুড়তুতো ভাইরা আর পাড়ার কয়েকজন বন্ধু মিলে পিসির পাশেই বসেছিলাম। বিয়ের সাজে পিসিকে দেখেছিলাম প্রথমবার লাল বেনারসি সিথিতে। সিঁদুর নেই ঠিকই, কিন্তু মুখে একরকম অচেনা লজ্জা। তাও মাঝে মাঝে চোখ বড় করে আমাদের দিকে তাকিয়ে বলছিল, তোমরা কিন্তু চুপচাপ থাকবে, ওদের কিছু বলবে না। তারপর এলো সেই মুহূর্ত, সাই করে ফুল দিয়ে সাজানো গাড়ি এসে ঢুকলো আমাদের গলিতে। বাঘা ধাকির মতো ধাক বাজতে লাগলো, আর গলির মোড়ে দাঁড়িয়ে পাড়ার ছেলেরা হা করে দেখতে লাগলো বরযাত্রীদের। তপন কাকুকে দেখলাম গাড়ি থেকে নামছে, গায়ে কাঁচা পাঠার মতো ধুতি পাঞ্জাবি, মুখে গাম্ভীর্য, যেন একটা রাজ্যের রাজপুত্র এসেছে। এত লোকজন, এত আলো, এত শব্দ, সব মিলে আমি যেন সিনেমার সেটে ঢুকে পড়েছি। কিন্তু তখনও জানতাম না, এই বিয়ে শুধু পিসির জীবন নয়, আমার ছোট্ট শৈশবের একটা বড় অধ্যায় হয়ে থাকবে। মা আমার কাছে এসে বলল, বাবু, তোকে একটা কাজ করতে হবে, তোর বোনকে একটু দেখতে হবে। বাড়ির সেই হইচিয়ের মাঝে আমি তখন উঠোনে দাঁড়িয়ে বরযাত্রীদের গাড়িগুলোর দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে আছি। ঢাকের বাজনা, লোকজনের হাঁক ডাক, আর মাঝে মধ্যে রান্নাঘর থেকে আসা তেলেভাজার গন্ধে মনটা একেবারে বাউন্ডুলে হয়ে গেছে। ঠিক সেই সময় মা এসে পাশে দাঁড়ালো। বাবুমা বলল, তোকে একটা কাজ করতে হবে, তোর বোনটাকে একটু দেখে রাখি। এত কাজের মাঝে আবার বোনকে দেখতে হবে? আমি একটু মুখ গোমরা করলাম। আর বলিস না, ঘরের কাজ সামলাচ্ছি, পিসির শাড়িটাও ভুলে ওপরে রেখে এসেছি। 5 মিনিটের ব্যাপার, তুই একটু দেখে রাখ। কেঁদে ফেললে কোলে নে, আমি তাড়াতাড়ি চলে আসছি গু। মা আমার হাত ধরে নিয়ে গেল বাড়ির দোতলার ঘরটায়। ঘরটা বেশ নিরিবিলি, একটু আধো আলো, জানালাটা খোলা, বাইরে শিউলি গাছের পাতা উঠছে হাওয়ায়। বিছানার একপাশে আমার ছোট বোনটা ঘুমোচ্ছে, না ঠিক ঘুমোচ্ছে বলা যায় না, আধো ঘুম আধো জাগা। তার গায়ে লাল সাদা ফুলের ছাপ দেওয়া কাঁথা, নাকটা একটু হা করে খোলা, আর এক হাত মুখের পাশে। তুই একটু ওর কাছে থাক, আমি শাড়িটা এনে দিই, মা বলল দরজার দিকে পা বাড়িয়ে। আমি ধীরে ধীরে বোনের পাশে বসে পড়লাম। এই ঘরে যেন বাইরের সব কোলাহল ঢুকতেই পারছিল না। শুধু একটা কাক কোথাও দূরে ডেকে উঠল, আর বোনটা একটু নড়ে চড়ে আবার চুপ। আমি তাকিয়ে রইলাম তার দিকে। এই যে ছোট্ট মুখ, টুকটুকে গাল, কি শান্ত দেখায়। এক ফাঁকে কেমন যেন বড়দের মতো করে ভাবলাম, আজ পিসি বিয়ে করছে, একদিন তো এই বোনটাও না। সেই ভাবনাটা মাথায় আসতেই কেমন একটা খচকচে লাগলো বুকের ভেতর। আমি ধীরে ধীরে বোনের হাতটা ধরলাম, খুব আলতো করে। সে একটু নড়ে চোখ খুলল, 2 সেকেন্ডের জন্য তাকালো আমার দিকে, তারপর আবার চোখ বুজে ফেলল। বাইরে তখন বরকে নিয়ে হাসি ঠাট্টা শুরু হয়েছে। কেউ বলছে, তপনবাবু একেবারে সিনেমার মতো লাগছে, কেউ আবার ফিসফিস করে বলছে, পিসির গায়ে কি না গোলাপি সিঁদুর মানাবে। কিন্তু আমি তখন অন্য এক জগতে, একদম শান্ত, নিঃশব্দ, আর একটু একটু করে বড় হয়ে ওঠা এক অনুভবের মধ্যে। মা যখন ফিরে এসে বলল, ওরে কিরে, একদম চুপচাপ বসে আছিস? আমি কেবল একটু হেসে বললাম, ও ঘুমোচ্ছে মা, কিন্তু মাঝে মধ্যে চোখ খোলে গু। মা তখন আমার মাথায় হাত বুলিয়ে বলল, তোকে নিয়ে আমি নিশ্চিন্ত রে বাবু গু। আর আমি বুঝলাম, আজকের এই বিয়ের দিনের ভেতরেও এই মুহূর্তটা শুধুই আমার। মার সারা শরীর ঘামছিল, ব্লাউজ ভিজে গেছিল, আর মার ফর্সা পিঠখানা ঘামে বোঝা যাচ্ছিল। লিপস্টিকটা অনেকটা উঠে গেছে ঠোঁট থেকে। উপরে একটা শাড়ি ব্লাউজ নিয়ে চলে যেতেই আমি বোনের পাশে গিয়ে বসলাম। মার সারা শরীর ঘামে ভিজে উঠেছিল।
ওড়নার কিনারা গলা দিয়ে নেমে ঘাড় ছুঁয়েছিল আর সাদা ব্লাউজটা যেন লেপ্টে গেছিল, তার পিঠে ফর্সা পিঠখানা ঘামে চকচক করছিল। ঠোঁটের লিপস্টিক প্রায় অর্ধেক মুছে গেছে, তবু মার মুখে তখনও সেই চিরচেনা তাড়াহুড়োর ছাপ। শাড়িটা নিয়ে ওপরে যাচ্ছি, মা বলল, চোখে একরাশ ক্লান্তি মিশ্রিত তীব্র ব্যস্ততা। তারপর ঘর থেকে বেরিয়ে গেল একরাশ শব্দের ভেতর মিলিয়ে। আমি আবার বোনের পাশে এসে বসলাম। বোনটা তখনও ঘুমিয়ে, ছোট্ট বুকটা ধীরে ধীরে ওঠানামা করছে। বাইরে থেকে ভেসে আসছে চিৎকার, হাসাহাসি, ঢাকের তাল, সব মিলিয়ে যেন পুরো একটা জোয়ারের মতো আওয়াজ। কিন্তু এই ঘরটাতে তার কিছুই ঢুকছে না। এখানে শুধু আমরা দুজন, আমি আর আমার ছোট্ট বোন। ঠিক তখনই ঘরের দরজায় হঠাৎ করে একটা চুড়ির শব্দ বাজল। শ্রেয়া বৌদি কই? সবাই খুঁজছে, বিয়ে তো এখনই শুরু হবে গু। এটা আমাদের কাজের মাসি মিনু। তার কণ্ঠস্বর চিরকালই একটু তীক্ষ্ণ, একটু কাপা কাপা। সে দরজার পাশে দাঁড়িয়ে, চোখে একটু বিরক্তি মেশানো উৎকণ্ঠা। আমি ফিসফিস করে বললাম, উনি ওপরে গেছেন শাড়ি আনতে। মা বলেছে আমাকে এখানে থাকতে গি। মিনু একটু বিরক্ত মুখে বলল, এই সময়েও শাড়ি? কনের মায়ের ঠিক নাই রে, সবাই নিচে ওকে খুঁজছে, গয়নার বাক্স থেকে শুরু করে মালার থালা সব কিছুতে কেউ না কেউ মিসিং। সে বলেই ঘুরে বেরিয়ে গেল। গলার আওয়াজটা নিচে নামতে নামতে মিলিয়ে গেল। আমি চুপ করে বসে থাকলাম। একটা অদ্ভুত টানাপোড়েন কাজ করছিল আমার ভেতরে। একদিকে যেন বাইরে দুনিয়া উথাল পাথাল, সবাই পিসির বিয়ে নিয়ে ব্যস্ত, অথচ এই ঘরের ভেতর সময় থেমে আছে। বোনের পাশ থেকে উঠে জানালার ধারে গেলাম, শিউলি গাছটা ধীরে দুলছে। কোথাও একটা শালিক ডাকছে একটানা। বিয়ের দিনের কোলাহলের মাঝেও এই নিস্তব্ধতা কেমন যেন নিজের বলে মনে হলো। একটা কথা তখন মাথায় এলো, এত লোক, এত তাড়াহুড়ি, কিন্তু আমি এখানে একটা একদম আলাদা দায়িত্বে। এটা ছোট কিন্তু অন্যরকম। একটুকরো শান্তি এই গরম ঘামে ভেজা বিয়ের দিনে। আমি ফিরে এসে বোনের কপালে হাত রাখলাম, ঘামেনি। সে যেন নির্ভার, কিছুর তোয়াক্কা নেই। ঠিক তখনই নিচে থেকে মার গলা শোনা গেল, বাবু তোরা রেডি আছিস তো? মিনু কোথায়? ওকে খুঁজেই তো চলছি। আমি একটু হেসে বোনের দিকে তাকালাম, চল যাই তাহলে, বিয়ে যে শুরু হতে চলেছে গু। আমি একটু কাতর স্বরে বললাম, মা তো উপরে গেছে গি। মিনু মাসি দরজার পাশে দাঁড়িয়ে চোখ কপালে তুলে বলল, বাবু তুই একটু ডেকে নিয়ে আয় না তোর মাকে। বিয়ে যে বসতে যাচ্ছে, সবাই শ্রেয়া বৌদিকে খুঁজছে। আমি ইতস্তত করলাম, কিন্তু মা তো বলল বোনের কাছে থাকতে গু। মিনু এবার গলা একটু নামিয়ে কিন্তু জোর দিয়ে বলল, তুই যা, আমি তোর বোনকে দাদার হাতে নিচে দিয়ে আসি, কিছু হবে না, সবাই তো নিচেই আছে, তুই একটু যা। মা তো উপরে গেছেন, একবার বললেই নেমে আসবে গি। মিনুর মুখে এমন একটা দৃঢ়তা ছিল, আমি কিছু বলার আগেই বুঝে গেলাম এ কাজ আমাকে করতেই হবে। আমি ধীরে ধীরে ঘর থেকে বেরিয়ে সিঁড়ির দিকে এগোলাম। পেছনে শুনতে পেলাম মিনু আমার ছোট বোনকে কোলে তুলে বলছে, আয় রে মা, তোকে দাদার কাছে নামিয়ে দিই, খুব আদর করে রাখবে গু। দোতলার সিঁড়িগুলো একটু ভিজে ভিজে ছিল, যেন কেউ সদ্য স্নান করে হেঁটে গেছে। এক হাতে রেলিং ধরে আমি উঠতে লাগলাম। বিয়ের দিনের ঘরবাড়ি মানেই সব কিছু একটু গুছোনো, একটু বিশৃঙ্খল। ওপরে পৌঁছতেই দেখি মা একটা পুরনো কাঠের আলমারি খোলা রেখে কিছু খুঁজে চলেছে। চুলের গোছা একদিকে এসে পড়েছে, ঘামে চেহারা একেবারে তকতকে লাগছে, কিন্তু চোখে মুখে শুধু ব্যস্ততা। মা, আমি ডাকলাম। মা ঘাড় ঘুরিয়ে তাকালো, তারপর একটু হাঁপাতে হাঁপাতে বলল, তুই এলি কেন? বোনটা কোথায়? মিনু ওকে দাদার হাতে দিতে নিচে নিয়ে গেছে। আমি বললাম, তুমি তাড়াতাড়ি নিচে চলো, সবাই তোমাকে খুঁজছে গু। মা একটা হাফ ছেড়ে বলল, ওফ, এই শাড়িটার পাটটা ঠিক নেই, তোর পিসির সিঁদুর দানটা কোথায় রেখেছি তাও খুঁজে পাচ্ছি না গু। আমি একটু এগিয়ে বললাম, তুমি যাও মা, আমি খুঁজে দেখি। মা আমার দিকে তাকিয়ে একটু অবাক হলো, তারপর একটুকরো হাসি ফোটালো মুখে। তুই সত্যিই আজ অনেক বড় হয়ে গেছিস বাবুগু। মা একটা শাড়ি আর লাল গয়নার ছোট একটা বাক্স হাতে নিয়ে সিঁড়ির দিকে এগিয়ে গেল। যাওয়ার সময় বলল, তুই তাড়াতাড়ি আয়, বিয়ে শুরু হতে চলেছে গু। আমি তখন ঘরটায় একা। আলমারির একটা খোলা কাচের তাকের মধ্যে লাল মন্ত্র লেখা একটা ছোট্ট পুটুলি দেখতে পেলাম, হয়তো এটাই সেই সিঁদুর দান। আমি ধীরে ধীরে সেটা হাতে নিয়ে ভাবলাম, বিয়ে নিয়ে যতই হইচই হোক, কিছু মুহূর্ত শুধু আমাদের নিজেদের, একটা নিঃশব্দ দায়িত্ব। বা হঠাৎ মার মুখে একটুকরো প্রশংসার হাসি। আর তখনই বাইরে থেকে শোনা গেল ঢাকের একটা জোর শব্দ, ঠিক যেন ঘোষণা করছে সময় হয়েছে, বিয়ে বসতে চলেছে গি। আমি ঘর থেকে বেরিয়ে ধীরে ধীরে ছাদের ঘরের দিকে এগোতে লাগলাম। নিচে বিয়ের আলো, ঝলমল হাসি, গান, ঢাক, সানাই সব মিলে যেন এক রঙিন উৎসব। কিন্তু ছাদের ঘরের দিকে ওঠা সিঁড়িটা অন্ধকারে ঢাকা, যেন উৎসবের বাইরের এক অন্য জগৎ।
পা ফেলে এগোচ্ছি ধীরে ধীরে, জানি না কেন বুকের মধ্যে কেমন একটা ঠান্ডা অনুভব হচ্ছিল। হয়তো ঘরটা অন্ধকার বলে, অথবা এই বাড়ির এত চেনা পরিবেশেও আজ যেন কিছু অচেনা। বাইরে সানাইয়ের আওয়াজ বাড়ছে, একটা টান টেনে যেন বাজনা ঘোষণা করছে এই মুহূর্তে কিছু পবিত্র ঘটতে চলেছে। আর ঠিক তখনই আমি ছাদের ঘরের দরজার কাছাকাছি পৌঁছতেই ভেতর থেকে মায়ের কান্নার আওয়াজ কানে এলো। বুক ধক করে উঠল। মা! আমি ফিসফিস করে ডেকেও বুঝলাম শব্দ বেরোল না মার মুখ থেকে। আমি ধীরে ধীরে দরজার কাছে গিয়ে মুখ বাড়ালাম। আলো নেই, শুধু বাইরের আলো এসে পড়ছে ঘরের এক কোণায়। আর সেই আবছা আলোয় আমি দেখতে পেলাম মাকে জোর করে ধরে রেখেছে চারজন লোক, আর পরস্পর কাজ করছে। মুখ চেনা নয়, কিন্তু তাদের গায়ে বরযাত্রীর ধুতি পাঞ্জাবির ছাপ। মায়ের শাড়ির আঁচল খসে পড়েছে, মার মুখে আতঙ্ক, চিৎকার করতে চাচ্ছে কিন্তু মুখ আটকে রেখেছে। বুকের মধ্যে হঠাৎ একটা বিশ্রী কাঁপুনি উঠল। আমার পা ঠায় দাঁড়িয়ে গেল, মাথা ঘুরে উঠল। এটা কি দেখছি আমি? এক মুহূর্তে পুরো পৃথিবীটা যেন বদলে গেল। বিয়ের আনন্দ, আলো, সাজগোজ সব যেন হাওয়ায় মিলিয়ে গেল এক ঝটকায়। আমার 10 বছরের মনটা ভেঙে চুরমার হয়ে গেল। কিন্তু তখনও জানতাম না কি করব। আমি ছোট, আমার গলায় জোর নেই, আমার হাতে কোনো শক্তি নেই। শুধু দাঁড়িয়ে আছি, ভেতরে একটা বিস্ফোরণ হচ্ছে, চোখে জল আসছে, কিন্তু দৌড়ে যেতে যেন শরীর সাড়া দিচ্ছে না। ঠিক তখন মায়ের মুখ আমার দিকে ঘুরে গেল, আমাকে দেখতে পেল মা। তার চোখে আমি দেখলাম একসাথে ভয়, বাঁচার আকুতি আর একরাশ আশ্বস্তি, যেন মা বলতে চাইছে, তুই এখানে আছিস তো, সব ঠিক হবে, আমি আবার বাঁচব। আর সেই চোখের ভাষা আমার ভিতরের সব অচল জিনিসকে নাড়া দিল। আমি পেছন ফিরে দৌড়ে নামতে লাগলাম, সিঁড়ি দিয়ে হাঁপাতে হাঁপাতে। মুখে তখন একটা কথাই, মাকে বাঁচাতে হবে, এখনই কাউকে বলতে হবে গুই। তখন একটু আওয়াজ পেলাম মায়ের। আমি ফের দৌড়ে গিয়ে ছাদের ঘরের দরজার ফাঁকে মুখ বাড়ালাম। হৃৎপিণ্ড যেন গলা পর্যন্ত উঠে এসেছিল। বুকের ভিতর এমন কাঁপন কোনোদিনও অনুভব করিনি। মা তখন একটা পুরনো কাঠের চেয়ারের সঙ্গে হেলে পড়েছিল। চারজন লোক তাকে জোর করে ধরে রেখেছে। দুজন তার হাত আঁকড়ে রেখেছে, যেন ছাড়লে পালিয়ে যাবে। আর একজন মুখ চেপে ধরে, তাতে শুধু চাপা গোঙানির শব্দ বেরোচ্ছে। আরও একজন তার কাপড়ের কোঁচটে টান দিচ্ছে, ঠান্ডা চোখে মায়ের শরীরের দিকে এগিয়ে আসছে। সেই মুহূর্তে আরেকজন জানালার ধারে দাঁড়িয়ে বাইরে তাকিয়ে দেখছে কেউ আসছে কিনা। আমি আটকে গেছিলাম দেখে। মার চোখ তখন ছানাবড়া, চিৎকার করতে পারছে না, হাত ছুঁড়েও কিছু করতে পারছে না। তার শরীর কাঁপছে, কিন্তু বেশি কিছু করতে পারছে না। চোখের কোণ বেয়ে এক রাশ জল গড়িয়ে পড়ছে। ঠিক তখনই আমার চোখ পড়ল মার, আর আমার চোখ একসঙ্গে আটকে গেল। আমার ভিতরে যেন একটা বিস্ফোরণ হলো। আমি এক ছুটে পেছনের সিঁড়ি দিয়ে নেমে এলাম নিচে। এত জোরে পা চলছিল, মনে হচ্ছিল সিঁড়ি ভেঙে পড়বে। গলা শুকিয়ে গেছে, আমার মুখে কোনো কথা নেই, তবু আমি চিৎকার করার চেষ্টা করছিলাম, কাউকে ডাকার জন্য, বাঁচার জন্য, বাঁচানোর জন্য। নিচে পৌঁছেই আমি চেঁচিয়ে উঠলাম, কাকা, জেঠু, কে কোথায় আছো? চলো ছাদে, মাকে ওরা চারজন মিলে। লোকজন আমার দিকে তাকিয়ে দেখল, কেউ কিছু বুঝতে পারছে না। আমি হাঁপাতে হাঁপাতে আবার বললাম, মাকে ধরে রেখেছে চারজন লোক ছাদে, ওরা খারাপ কিছু করছে। এক মুহূর্তে হইচই শুরু হয়ে গেল। পিসির শ্বশুর, কাকা, জ্যাঠা আর কয়েকজন পুরুষ লোক ছুটে উঠল সিঁড়ি দিয়ে। কেউ লাঠি হাতে নিল, কেউ মোবাইল বের করল। আমি জানতাম না কি হবে, শুধু জানতাম মাকে একা রেখে আসিনি। জানালার ধারে দাঁড়িয়ে থাকা লোকটি চোখে চশমা, গলায় গামছা, কথা বলল নিচু গলায়, যেন তাড়াহুড়োর মধ্যে একটা ছক আঁকছে। আর একটু পরেই বিয়ে শুরু হবে, সবাই নিচে ব্যস্ত, কেউ আসবে না আগে। মায়ের মুখ তখন আতঙ্কে জমে গেছে, চোখে জল টলমল করছে, ঠোঁট ফাটা গোঙানির মতো শব্দ বেরোচ্ছে। যে লোকটা মায়ের গায়ে হাত বোলাচ্ছিল সে পিছনে ফিরে বলল, সুদীপ, তুই ছাদের দরজায় দাঁড়িয়ে থাক, কেউ এদিকে আসতে পারবে না। আমাদের মধ্যে একজন গেলে তোকে ডাকব, ওর জায়গায়, তখন তারপর তুই চলে আসবি। এই কথাগুলো যেন শীতল ধাতবের মতো ঘরে প্রতিধ্বনিত হচ্ছিল। ঠিক তখনই ছাদের ঘরের বাইরের সিঁড়িতে হঠাৎ পায়ের শব্দ। ভেতরের কেউ কিছু বুঝে ওঠার আগেই, এই ছাদে কে আছিস, বেরিয়ে আয়। জ্যাঠার গর্জন ভেসে এলো। সাথে সাথে আরও কয়েকজন পুরুষ লোক হাতে লাঠি আর মোবাইলের আলো জ্বালিয়ে ছুটে আসছে। তারা ছাদের দরজায় এসে দাঁড়াতেই সুদীপ নামে ছেলেটা চমকে উঠে পালানোর চেষ্টা করল, কিন্তু দেরি হয়ে গেছে। জ্যাঠা ছুটে গিয়ে তাকে কলার ধরে টেনে মাটিতে ফেলে দিল। অন্য লোকজন ঘরের দরজা ঠেলে ভেতরে ঢুকল। ঘরের মধ্যে হঠাৎ থমকে গেল সকলে, কেউ কেউ হতবাক, কেউ ক্ষুব্ধ।
মাকে জোর করে ধরে রাখা লোকগুলো হকচকিয়ে গিয়ে ছিটকে দাঁড়াতে চাইল, কিন্তু জ্যাঠা দাদারা আর মিনু তারা কাউকে ছাড়ল না। একটা করে চট ঘুষি ধাক্কা চালাতে লাগল। তখন মাকে জড়িয়ে ধরেছিল মিনু। মা তখনও কাঁপছিল, কিন্তু চোখে একটা শান্তির ছায়া। সেই রাতে পুলিশ এলো, থানা রিপোর্ট হলো। বরযাত্রীর মধ্যে সেই 4 জন লোক নাকি আসলে পাড়ার দুর্বৃত্ত। বরপক্ষ তাদের চেনেই না ঠিক করে। জানালার ধারে দাঁড়িয়ে থাকা লোকটির কথাগুলো আছড়ে পড়ছিল আমার কানে, কিন্তু মনের মধ্যে যে ভয়, যে শূন্যতা, তা এক মুহূর্তের জন্য কমেনি। মার চোখে ভয়ের সেই চিহ্ন ছিল স্পষ্ট, কিন্তু তার চোখে এক ধরনের শক্তি ছিল, যেমন কিছু একটা হতে যাচ্ছে, কিন্তু সে কিছু করতে পারবে না। মায়ের শরীরের প্রতি তাদের নিপীড়ন দেখে আমার বুক ছেঁড়া হয়ে যাচ্ছিল। তবুও আমি কিছু করতে পারছিলাম না, কেননা আমি ছোট, আমার হাতে শক্তি নেই। আমি জানতাম না কিভাবে আমি তাদের থামাতে পারি। তখনই আমি জানালার বাইরে সিঁড়িতে কিছু শব্দ শুনতে পেলাম, কেউ আসছে। আমার শ্বাস ধরে গেল, পা কাঁপছিল, কিন্তু একটাই ভাবনা, এখনই কিছু করতে হবে। তখনই আমি এক মুহূর্তের জন্য ঘর থেকে বেরিয়ে আসলাম। দৃষ্টি আর কণ্ঠ একসঙ্গে বেরিয়ে আসলো। মা! আমি চিৎকার করলাম, তারপর বললাম, মা তুমি কিছু করো, আমি সাহায্য চাইব। আমার কণ্ঠে আতঙ্ক ছিল, তবে মায়ের চোখে যেন এক অদ্ভুত শান্তি, সাহস দেখতে পেলাম। তার মুখে সে জানত সন্তান কি করছে, তাকে রক্ষা করতে সবকিছু করবে। সে ফিসফিস করে বলল, বাবু কিছু করো না, চলে যাও। ঠিক তখনই সানাই বাজানোর আওয়াজ। বাইরে বিয়ের হাসি আলোর মধ্যে কণ্ঠস্বর শুনতে পাচ্ছি, কিন্তু সমস্ত ভয় আর অশান্তি যেন এক মুহূর্তে স্তব্ধ হয়ে গেল। কিছু একটিই ছিল, এটা আর সহ্য করা যাবে না। এমন সময় গেটের সামনে থেকে কয়েকজন দৌড়ে এসে উপস্থিত হল। প্রথমে পিসির বড় ভাই, তারপর বাড়ির আত্মীয়রা। তারা বুঝে গেল কি ঘটছে আর তৎক্ষণাৎ ছুটে এসে দরজা খুলে ভেতরে ঢুকল। তাদের হাতে ছিল লাঠি, ঝাড়ু, এমনকি কিছু চেয়ার। তারা অন্যদের হটিয়ে মাকে উদ্ধার করতে ছুটে গেল। সুদীপ ও তার সঙ্গীরা তখনও হুঁশ হারিয়ে ভাবছিল, কিন্তু তারা বুঝতে পারল যে এবার পালানোর সুযোগ নেই। সবাই এগিয়ে আসার সঙ্গে সঙ্গে কয়েকজন পুরুষ তাদের পেছনে ধাওয়া করল। সুদীপ পালানোর চেষ্টা করলেও তাকে ধরে ফেলল। তার মুখে একটুও ভয় ছিল না, যেন সে কিছুতেই হারবে না, কিন্তু সে দোষী ছিল। এদিকে পুলিশও চলে এসেছিল। কিছু সময়ের মধ্যে পুরনো এই ঘটনায় আইনগত পদক্ষেপ নেওয়া হল। তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হল এবং এই অপরাধের শাস্তি স্বরূপ তাদের ধরে নিয়ে যাওয়া হল। মা যদিও আতঙ্কিত ছিল, এমনকি ছোট্ট আমি নিজের চোখে দেখলাম কিভাবে আমরা দাঁড়িয়ে থেকেও এই অপরাধের বিরুদ্ধে প্রতিবাদ করতে পারলাম। আমরা শুধু একজন পরিবার ছিলাম, কিন্তু আমাদের একত্রিত হয়ে কিছু করার শক্তি ছিল। সেই রাতে একটা বার্তা পৌঁছে গেল, কোনো অপমান সহ্য করা যাবে না, কোনো অপরাধ মাফ করা হবে না। মায়ের মুখে যে লোকটি হাত চেপে ধরেছিল, তার চোখে এক ধরনের নির্দয়তা ছিল, যেন সে কোনো কিছুতেই থামবে না। আমি সেই মুহূর্তে দাঁড়িয়েছিলাম, আমার মনে তখন কোনো শব্দ ছিল না, কেবল একটি ধ্বনি, এটা আর সহ্য করা যায় না। মা তখন অত্যন্ত ভয় পেয়েছিল, কিন্তু তার চোখে একটা অন্যরকম শক্তি ছিল, এক ধরনের শান্তি, যেন তার সন্তান তার পাশে দাঁড়িয়ে আছে এবং যেখানেই সঠিক সময় আসবে সে নিজেকে রক্ষা করতে পারবে। তখন মনে পড়ল সেই একমাত্র দিন, যেদিন আমি বাবা মাকে একে অপরের প্রতি কিছুটা অন্যরকম সম্পর্কের মধ্যে দেখেছিলাম। বাবা খুব স্ট্রিক্ট ছিলেন, মা সবসময় তাকে সম্মান করতেন। বাবা মার মধ্যে কখনো কোনো দ্বন্দ্ব ছিল না, কিন্তু মাকে খুব কষ্টের মধ্যে দেখতে পেয়ে একদিন বাবাকে কাঁদতে দেখেছিলাম। একদিন বাবা মাকে খুব বকেছিলেন, কিছু কথা হয়তো মার কাছে খুব ভারী ছিল। মা তখন রেগে কেঁদে উঠেছিলেন। সেই দৃশ্যটি আমি আজও ভুলতে পারিনি। বাবার চোখের মধ্যে কোনো অপরাধবোধ ছিল না, কিন্তু মার চোখে কষ্ট, অবজ্ঞা আর একাকিত্ব ছিল। মা তখন খুব চুপচাপ ছিলেন, শুধু কান্না ঝরছিল। সেই সময় আমি বাবা মায়ের দিকে তাকিয়েছিলাম। হঠাৎ করে বাবা মায়ের পাশে গিয়ে দাঁড়ালেন। সবকিছু যেন থমকে গেল, কোনো শব্দ ছিল না, কিন্তু বাবা মায়ের ঠোঁটে এক চুম্বন দিয়ে বলেছিলেন, আর কষ্ট পেও না, তুমি আমার সঙ্গে আছো। আমি তখন বুঝতে পারলাম বাবা মাকে কঠিন পরিসরে থাকলেও কখনো তাকে ছেড়ে যায়নি। একটা ছোট্ট ঠোঁটের চুমু, যদিও সেদিন তা ছিল খুবই সাধারণ, কিন্তু আমি জানতাম তাতে মার প্রতি বাবার নীরব ভালোবাসা ছিল। তখন থেকেই আমার মনে হয়েছিল, কখনো কখনো ভালোবাসা জ্ঞাপন করতে ভাষার প্রয়োজন হয় না। ছোট ছোট কাজের মধ্যে মিষ্টি ছোট্ট ইঙ্গিতেই একে অপরের অনুভূতিতে বোঝা যায়। সম্পর্ক কখনো কখনো মুখে বলা কথার থেকেও আরও শক্তিশালী হতে পারে। এখন আমি বুঝতে পারি সেই সম্পর্কের গভীরতা। মা যখন কাঁদছিলেন এবং বাবা এক চুম্বন দিয়ে তার কষ্ট মুছে দিলেন, তখন সেও যেন জানিয়ে দিল, আমি তোমার পাশে আছি, কখনো একা নয়।
এখন মা সেই নির্যাতনের মুখোমুখি, কিন্তু তার চোখে সেই ভালোবাসা ছিল, যেখানে কোনো চুম্বন ছিল না, কিন্তু একটি সম্পর্কের শক্তি ছিল। মা যখন ছাদে ছিল আমি জানতাম কিছু একটা হওয়া উচিত, কিন্তু কিভাবে আমি সাহায্য করতে পারব? ভয়ের মধ্যে আমি তালা লাগিয়ে দৌড়ে নিচে চলে গেলাম, আর তখনই পিসির বিয়ে শুরু হয়ে গেছে। সবাই মন্ত্র পড়ছে, সবাই আনন্দিত, কিন্তু আমার চোখের সামনে একটা দুঃস্বপ্ন ঘটছিল। আমার মা একজন নারীর সবচেয়ে কষ্টদায়ক মুহূর্তে ছিল। তখন চোখের মধ্যে শুধু একটাই প্রশ্ন, এটা কোথায় গিয়ে থামবে? আমার কাঁপানো পা একের পর এক অসহায় মুহূর্ত। আমি জানতাম এখনো দেরি হয়ে যায়নি, আমি থামিয়ে দিতে পারি যদি আমি কিছু করি। কোনো এক ভয়ে, এক ধরনের বদ্ধমূল চিন্তা, আমি অল্প বয়সী, আমি কিছু করতে পারবো না, এসব ভাবনা আমি পিছনে ফেললাম। এই মুহূর্তে শুধু একটি চিন্তা ছিল, মাকে রক্ষা করতে হবে। আমি জানতাম এই ছোট্ট সময়ের মধ্যে যদি আমরা না দাঁড়াই, যদি আমরা না প্রতিবাদ করি, তাহলে আমাদের সমাজ চুপ থাকতে শিখবে। কিছুক্ষণ পর আমি গিয়ে মায়ের কাছে পৌঁছালাম। তখনই আমি বললাম, মা, কিছু করতে হবে, তোমাকে রক্ষা করব, তোমার পাশে আছি। মায়ের চোখে ছিল এক ধরনের শান্তি, তবে একই সঙ্গে কষ্ট। তার চোখে তখনও ছিল সেই ভয়ের চিহ্ন, কিন্তু তার মধ্যে শক্তি ছিল, সাহস ছিল, সে জানত যে সে একা নয়। আমি পালিয়ে গেলাম। নিচে গিয়ে আমি বললাম, মার সাথে যে যা ঘটছে তা আমরা মেনে নেব না, সবাই উঠে দাঁড়াও। আমি সাহায্য চাইলাম, আমি বাড়ির লোকজনকে ডাকলাম, এমনকি পিসির বিয়ের অনুষ্ঠানে থাকা আত্মীয়দেরও ডেকে আনলাম। একের পর এক লোক এসে জড়ো হতে থাকল। পিসির বিয়ে তখনও চলছিল, কিন্তু সেদিন আর কোনো আনন্দ ছিল না। সবার চোখে ছিল এক ধরনের ভয় এবং উদ্বেগ। কিছুই ঘটতে পারে, এটাই ছিল সবার অনুভূতি। আমি তখন পিসির বড় ভাইকে ডেকে বললাম, এটা আর মেনে নেওয়া যাবে না, মায়ের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। ততক্ষণে পাড়ার পুলিশও এসে পৌঁছাল। পুরো এলাকা স্তব্ধ হয়ে গেল। ঘটনাটি এত দ্রুত ছড়িয়ে পড়েছিল যে কেউই থামানোর সাহস পাচ্ছিল না। কিন্তু সবকিছু ঠিক হল। অপরাধীরা ধরে নেওয়া হলো এবং তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া শুরু হল। মা তখন একটু হলেও শান্তি পেলেন। তার চোখে ওই ভয়ের চিহ্ন ছিল, কিন্তু সেই রাতের পর আমাদের সমাজের একাংশের সাহস এবং প্রতিবাদের জন্য বিচার হল। মা যখন আমাকে দেখে বলল, কিরে চলে এলি নিচে, গান বাজনা শেষ হয়ে গেছে, তখন আমি কিছুটা অস্বস্তি অনুভব করলাম। মা যখন কিছুটা অসুস্থতার কথা বললেন, তখন মনে হলো তার মুখে সেই পুরনো স্বাভাবিক হাসিটা আর নেই। আমার ঘুম পাচ্ছিল, তাই চলে এলাম। আমি উত্তর দিলাম, চেষ্টা করলাম যেন কোনো চাপ না আসে। সবাই এখনো নিচে আছে গি। মায়ের চোখের দৃষ্টি তখন কিছুটা গভীর হয়ে গেল, যেন তার ভেতরেই কিছু ঘটছে যা আমি পুরোপুরি বুঝতে পারছি না। একটু থেমে গিয়ে মা বলল, আমার একটু শরীর খারাপ লাগছিল, তাই শুয়ে পড়লাম আর নিচে গেলাম না গি। তখন আমি লক্ষ্য করলাম মা হয়তো সত্যিই একটু অসুস্থ, কিন্তু তার শরীরের ভেতরে কিছু অন্যরকম কষ্ট হচ্ছিল যা সে প্রকাশ করতে পারছিল না। মা সারা দিন তো আমাকে সব কিছুতে সাহস দিত, কিন্তু এখন নিজেই যেন এক ধরনের নিঃসঙ্গতার মধ্যে ছিল। আমি জানতাম মায়ের এই মুহূর্তে তাকে একান্তভাবে দরকার, কিছুটা সময় এবং সহানুভূতি। আমি তার পাশে গিয়ে বসে আস্তে আস্তে বললাম, মা, আপনি ঠিক আছেন তো? কিছু লাগবে? মায়ের চোখে এক ধরনের প্রশান্তি ছিল, যেন দীর্ঘদিন পর তার সন্তান তাকে সঠিকভাবে অনুভব করছে। কিছুক্ষণ নীরবতা চলল, তারপর মা কাঁপা কাঁপা কণ্ঠে বলল, তুই জানিস, মাঝে মাঝে আমাদেরও একা লাগতে পারে। সব কিছুই চুপচাপ হয়ে যায়। আমি মায়ের হাতটা ধরে বললাম, মা, আপনি কখনো একা নন, আমি আছি তোমার পাশে সবসময়। মায়ের চোখে কিছুটা জল জমে গেল, কিন্তু তখন সে মুচকি হেসে বলল, তুই বড় হয়ে গেছিস, তাই তো। আমি তার মাথায় হাত রেখে বললাম, আপনি জানেন না মা, আপনি আমার সব কিছু। আপনার জন্য কিছু করাটা আমার কর্তব্য। মা কিছুটা শান্ত পেল, কিন্তু তার মুখের মধ্যে সেই প্রগাঢ় ভালোবাসা ছিল যা কোনো শব্দ দিয়ে প্রকাশ করা সম্ভব ছিল না। তখন আমি বুঝতে পারলাম, কিছু সম্পর্কের মধ্যে ভাষা নয়, অনুভূতির শক্তি কাজ করে। এটি ছিল আমাদের মধ্যে এক নতুন সম্পর্কের সূচনা, যেখানে মা তার অসুখের মুহূর্তে তার সন্তানকে পাশে পাচ্ছিল, এবং আমি জানতাম আমি কখনোই তাকে ছেড়ে যাব না। পরদিন সকালে যখন মা আমাকে ডাকল, আমি কিছুটা অবাক হলাম, কারণ আমি জানতাম যে গত রাতের ঘটনাগুলো মার মধ্যে এক অদ্ভুত অনুভূতির জন্ম দিয়েছে। কিন্তু সকালে সে সব কিছু যেন ঠিক করতে চেয়েছিল। মা ছিল প্রস্তুত, শাড়ি পরে, চুল বেঁধে, একদম আগের মতোই সজ্জিত। মনে হচ্ছিল যেন মা আবার তার সেই পুরনো শক্তি ফিরে পেয়েছে। সোনা, তাড়াতাড়ি রেডি হয়ে নে, বাড়ি ফিরতে হবে, মা বলল। আমি উঠে দাঁড়িয়ে দ্রুত রেডি হলাম, তবে আমার মনে একটা অদ্ভুত অনুভূতি ছিল।
মার মধ্যে যে আত্মবিশ্বাসের আভা ছিল তা দেখে আমি এক ধরনের শান্তি পেলাম, কিন্তু ভেতরে ভেতরে কিছুটা ভয়ও ছিল। কাল রাতের ভয়াবহতার পর মার এই স্বাভাবিকতা দেখে আমি বুঝতে পারছিলাম তিনি সব কিছু চাপা দেওয়ার চেষ্টা করছেন। নিচে এসে আমি দেখতে পেলাম যাত্রীর সবাই প্রস্তুত হয়ে দাঁড়িয়ে আছে। সবকিছু আবার আগের মতোই চলছে, যেন কিছু হয়নি। কিন্তু আমি জানতাম কিছু কিছু মুহূর্তে কখনো ফিরে আসে না। বাবা তখন এসে মার কাছে গিয়ে বললেন, কাল রাতে সুবীর বাবু এসে বলল তোমার শরীর ভালো নেই, তাই উপরের ঘরে ঘুমাচ্ছ। আমি আর তাই ডিস্টার্ব করলাম না। এখন কেমন আছো? মা তখন হালকা একটা হাসি দিলেন, যেন কোনো কিছুই হয়নি। ঠিক আছে, কিছু হয়নি মা বললেন, কিন্তু তার কণ্ঠে কিছুটা অস্থিরতা ছিল। বাবার চোখে কিছুটা চিন্তা ছিল, তবে তিনি কিছু বললেন না। আমি জানতাম বাবা কিছুটা বুঝতে পারছেন, কিন্তু তিনি নিজে এত শক্তিশালী যে কখনো তার মনোভাব প্রকাশ করেন না। মায়ের মুখে তখন আবার সেই শান্তির ছায়া ছিল, কিন্তু আমি জানতাম তার ভেতরে কোথাও কিছু টানাপোড়েন ছিল। আমার মনে হচ্ছিল মা কিছুটা চাপা দিয়ে রেখেছে, কিন্তু তাকে একা রেখে আমি কিছু করতে পারব না। আমি মায়ের হাতটি শক্ত করে ধরে বললাম, মা আপনি জানেন না আমি সবসময় আপনার পাশে আছি। মা আমাকে একটি শান্তিপূর্ণ দৃষ্টিতে তাকালেন, আর তারপর হালকা একটা হাসি দিলেন, তুই বড় হয়ে গেছিস, কিন্তু মনে রাখিস আমরা একে অপরের পাশে থাকলেই সবকিছু সহজ হয়ে যায়। আজকের দিনটি ছিল আমাদের জন্য নতুন এক সূচনা, যেখানে কোনো কিছুই অসম্পূর্ণ বা অন্ধকার ছিল না। আমরা একে অপরের সঙ্গে ছিলাম, আর কোনো ভয় বা কষ্ট মেনে নিতে আমাদের কেউ বাধা হয়নি। মা সুন্দর করে হাসলেন, তার মুখে এক ধরনের প্রশান্তি ছিল। এখন সব ভালো। তার হাসিটা ছিল যেন তার সমস্ত কষ্টকে মুছে ফেলার এক ধরনের প্রলেপ। কিন্তু আমি লক্ষ্য করলাম মার চোখ কোথাও হারিয়ে গেছে, যেন কাউকে খুঁজছে। আমি বুঝতে পারলাম মা কি সত্যিই কাউকে খুঁজছিল, তবে সে কে? হঠাৎ মনে পড়ল সুবীর কাকু, কিন্তু তার কোনো দেখা পাওয়া গেল না। আমি বাবাকে জিজ্ঞেস করলাম, সুবীর কাকু কোথায়? বাবা 1 মিনিট চিন্তা করে বললেন, উনি সকালে ট্রেন ধরে কলকাতা ফিরে গেছেন, আর বলেছেন কলকাতায় মাঝে মাঝে আমাদের বাড়িতে আসবেন। আমি শুনে কিছুটা অবাক হলাম। মা যে তাকে খুঁজছিল সেটা আমি আরও ভালোভাবে বুঝতে পারলাম। কিন্তু তখনই মার দিকে তাকিয়ে দেখলাম তার মুখে সেই পুরনো দুষ্টুমি ভরা হাসি ফিরে এসেছে। মা কি জানত কিছু এমন কিছু ছিল যা আমি আর বাবা ঠিকমতো জানতাম না? এর মাঝে সুবীর কাকুর আসা যাওয়ার ব্যাপারটা ছিল আরও রহস্যজনক। কিন্তু মাকে দেখেই বুঝলাম এটা শুধু সেই রাতের ঘটনার বাইরে গিয়ে একটা গেম ছিল যা তাকে মেনে নিতে হয়েছে। যাই হোক, আমরা সবাই মিলে বাড়ি ফিরে এলাম। প্রতিটি মুহূর্ত যেন অন্যভাবে ধরা পড়ছিল। বাইরের পৃথিবী, আমাদের নিজস্ব জীবনে সবকিছু যেন একটু একটু করে মুছে যাচ্ছিল, আর আমরা নিজেদের মধ্যে এক নতুন বোঝাপড়ার দিকে এগিয়ে যাচ্ছিলাম। মায়ের অদ্ভুত হাসি, বাবার নির্লিপ্ততা, সবকিছুই যেন একটা চাপা রহস্যের মধ্যে ঢেকে যাচ্ছিল। কিন্তু আমি জানতাম সবকিছু ঠিক হয়ে যাবে। মা যে কোনো পরিস্থিতিতে নিজেকে শক্ত করে দাঁড় করাতে জানেন, এবং আমার কাজ ছিল তার পাশে দাঁড়িয়ে তাকে সব সময় সমর্থন দেওয়া। 3 মাস পর মা একদিন বাবাকে ডেকে বলল, আজ সকালে ঘুম থেকে উঠে আমার বমি হলো, ভাবছি ডাক্তার দেখিয়ে আসি। বাবা কিছুটা চিন্তা করে বললেন, তুমি মনে করো কি? তবে চলো আমি তোকে নিয়ে ডাক্তারখানায় যাই। বিকেল বেলা বাবা মাকে নিয়ে ডাক্তারখানায় গেলেন। 1 ঘন্টা পর তারা ফিরে এলেন, এবং মায়ের মুখে এক অদ্ভুত হাসি ছিল, বাবার মুখে ছিল না। বাবা সব জানতা। সে রাতের ঘটনা থেকেই আজ এই সব হাসি মুখে, সব মেনে নিতে হবে। বাড়ির সবাই যখন প্রশ্ন করছিল কি হয়েছে, তখন মা আর বাবা মিলে ঘোষণা করলেন, আমরা খুব খুশি, তোর মা গর্ভবতী। বাড়ির মধ্যে হইচই হয়ে গেল। সবাই হৈ হৈ করে আনন্দের সংবাদটি শুনে একে অপরকে অভিনন্দন জানাতে লাগল। খুশির আবহ পুরো বাড়ি ছড়িয়ে পড়ল। মাকে দেখে মনে হচ্ছিল যেন সব কষ্ট ও ক্লান্তি দূরে চলে গেছে, তার মুখে এক অদ্ভুত শান্তির ছাপ ছিল। 6 মাস পরে মার বাচ্চা হল। বাবা খুব বেশি খুশি নয়, পুরো পরিবার উৎসবের মতো দিন কাটাচ্ছিল। তবে কিছুটা আশ্চর্যজনক বিষয় ছিল, মার গর্ভধারণের পর যে ছেলে জন্ম নিয়েছিল তার গায়ের রং ছিল অনেকটাই কালো। আমাদের বাড়ির সবাই ছিল ফর্সা, তাই মার ছেলের গায়ের রঙে অনেকেই অবাক হয়েছিল। ঠাকুমা, যিনি সব সময় হাস্যরসাত্মক মন্তব্য করতে ভালোবাসতেন, ছেলের গায়ের রং দেখে বললেন, কেস ঠাকুর এলো ঘরে। এই মন্তব্যটি শোনার পর বাড়ির সকলের মধ্যে কিছুটা চুপচাপ ভাব সৃষ্টি হল। কিছু সময়ের জন্য এই ছেলেটির গায়ের রং নিয়ে আলোচনা শুরু হয়ে গেল। কেউ কেউ সোজাভাবে বলল, মা তো খুব সুন্দর, কিন্তু এই বাচ্চাটা তো বেশ কালো। অন্যরা খুব সতর্কভাবে এই বিষয়টি আলোচনা করছিল। বাবা শান্তভাবে বললেন, এটা তো ভগবানের কৃপা, রঙের কি আসে যায়।
এই ছেলেটা আমাদের পরিবারের অংশ, বাবা মায়ের জন্য ছিল যে এই সন্তানটা পৃথিবীতে তাদের আরও একটি জীবনের প্রতীক। কিন্তু আশেপাশের সমাজের দৃষ্টিভঙ্গি এখনও বদলাতে সময় নেবে। মা যদিও তার ছেলের প্রতি গভীর ভালোবাসা অনুভব করছিলেন, তবুও কিছুটা দুশ্চিন্তা ছিল, কারণ সে জানত সমাজের অনেকেই একে অন্যভাবে দেখতে পারে। তবুও মার চেহারায় এক ধরনের দৃঢ়তা ছিল, যেন সে কোনো কিছুতেই ভেঙে পড়বে না। এক সপ্তাহ পর একদিন সুবীর কাকু আমাদের বাড়িতে এলেন। বাবাকে বললেন, সুখবর শুনে চলে এলাম। বৌদি কোথায়? মিনু মাসি বললেন, বৌদি উপরের ঘরে যান, দেখে আসুন গো। সুবীর কাকু উপরে চলে গেলেন আর আমি তার পেছনে পেছনে গিয়ে দেখি বাড়ির পরিবেশে নতুন এক ধরনের উত্তেজনা ছিল। সবাই যেন অপেক্ষায় ছিল। আমি বুঝতে পারছিলাম সুবীর কাকু আসলে খুব ভালো খবর নিয়ে এসেছেন, কিন্তু সেটা কি হতে পারে সে বিষয়ে আমার কৌতূহল ছিল। আমি উপরের ঘরের দিকে উঠতে শুরু করলাম, যেখানে সুবীর কাকু ও মা একান্তে কথা বলছিলেন। সুবীর কাকু যখন ঘরে ঢুকলেন তখন মা খুব সদয়ভাবে তাকে অভ্যর্থনা জানালেন। মিনিটখানেক পর আমি দরজার কাছে পৌঁছালাম এবং পর্দার আড়াল থেকে কিছুটা দৃশ্য দেখার চেষ্টা করলাম, কিন্তু তখনই আমি বুঝতে পারলাম যে এটি আমার পর্যবেক্ষণের স্থান নয়। মা এবং সুবীর কাকু যে ধরনের আলোচনা করছিলেন সেটা যেন কিছুটা গোপনীয় ছিল। আমি অনুভব করলাম যে মাঝে মাঝে আমাদের অভ্যন্তরীণ পৃথিবী এবং সম্পর্কের কিছু দিক এমন থাকে যা শুধু বড়রা অভিজ্ঞরা বুঝে থাকে। আমার মনের মধ্যে এক ধরনের জিজ্ঞাসুতা ছিল, কিন্তু আমি বুঝলাম যে বড়দের বিষয়গুলি তাদের নিজস্ব পরিসরে থাকা উচিত। বাবা সিঁড়ি দিয়ে উঠে এলেন। আমি তখন পাশের ঘরের দিকে সরে গিয়েছিলাম, বাবার সামনে পড়া উচিত হবে না ভেবে। বাবার গলায় স্বাভাবিক হাসি ছিল, যেন কোনো দ্বিধা নেই। মা ভাইকে কোলে নিয়ে বসেছিলেন আর সুবীর কাকু সামনে চেয়ার টেনে বসে হালকা কথা বলছিলেন। বাবা ঘরে ঢুকে মায়ের দিকে তাকিয়ে বললেন, এগিয়ে নাও একটু, আমরা নিচে সবাই অপেক্ষা করছি গি। মা হালকা হেসে বললেন, ভাইটা একটু ঘুমিয়ে পড়ুক, তারপর নেমে আসছি গ। সুবীর কাকু উঠে দাঁড়ালেন, বললেন, আমি তাহলে আসি দাদা, অনেকটা সময় কেটে গেল, পরে একদিন আবার দেখা হবে গু। বাবা তার পিঠে হালকা চাপ দিয়ে বললেন, অবশ্যই, তোমার জন্য দরজা সবসময় খোলা গু। ওরা দুজনে একসাথে নিচে নেমে গেল। মা একটু পরে ভাইকে কোলে নিয়ে এসে ঘর গোছাতে লাগলেন। আমি দূর থেকে দেখছিলাম মায়ের মুখে এক ধরনের প্রশান্তি, কিন্তু চোখে যেন অদ্ভুত কিছু ভাবনার ছাপ। যেন অতীতের কোনো রেশ ভেসে বেড়াচ্ছে মনের এক কোণে, কিন্তু সেটি আর প্রকাশ পায় না। আমি চুপচাপ দাঁড়িয়ে ভাবছিলাম, এই মানুষগুলো এত কিছু লুকিয়ে রাখতে পারে কিভাবে? ছোটবেলায় যাদের মুখে শুধু গল্প শুনতাম, আজ তারা নিজেরাই এক একটা জটিল গল্প হয়ে গেছে। সম্পর্কের ভেতরের আসল মানে বোঝা এত সহজ নয়। মা হঠাৎ আমায় ডেকে বলল, কি রে এত চুপচাপ? নিচে যা তো, ঠাকুমা খুঁজছে গু। আমি মাথা নাড়লাম, কিছু বললাম না। বছরের শেষটা যেন অনেক কিছু বদলে দিল। মা আগের চেয়ে হাসি খুশি হয়ে উঠেছিলেন। ভাইকে কোলে নিয়ে যখন সুবীর কাকুর সঙ্গে বসতেন তখন যেন তার চোখে এক নতুন দীপ্তি দেখা যেত। এক মা যেমন সন্তানের জন্য হাসে, ঠিক তেমনি এক নারীও নিজের হৃদয়ের জন্য একটু আলো খোঁজে। আমি এখন অনেক কিছু বুঝতে শিখেছি। তখন আমি ছোট ছিলাম, চোখে যা দেখতাম তাই বুঝে নিতাম। এখন জানি বড়দের জীবন অনেক বেশি জটিল। মা যিনি সবসময় আমাদের জন্য সেরা চেষ্টা করতেন, তার মধ্যেও হয়তো একটা অপূর্ণতা ছিল, একটা অদেখা তৃষ্ণা। সুবীর কাকু যখন আসতেন, মা শুধু একজন আতিথে গৃহিণী ছিলেন না, তিনি যেন নিজের ভেতরের একটা পুরনো নিজেকে খুঁজে পেতেন। আমি সেটা দেখতাম চুপচাপ। আর বাবাকে দেখতাম, যিনি বাইরে থেকেও ভেতরের অনেক কিছু বুঝতেন। তিনি কখনো প্রশ্ন করতেন না, কিন্তু তার চাহনিতে বুঝতাম তিনিও মানুষ। তিনিও অনেক কিছু দেখেন, বোঝেন, কিন্তু ভালোবাসার নামেই হয়তো চুপ থাকেন। একদিন সন্ধ্যায় মা বারান্দায় বসে ভাইকে ঘুম পাড়াচ্ছিলেন। আমি মায়ের পাশে গিয়ে বসেছিলাম। হাওয়ায় শাড়ির আঁচল উড়ছিল আর মা একবার আকাশের দিকে তাকিয়ে হালকা হেসে বললেন, সবকিছু কি মানুষ পায় রে? সব চাওয়া কি পূর্ণ হয়? আমি কিছু বলিনি, শুধু বললাম, তুমি খুশি তো মা? মা আমার দিকে তাকিয়ে বললেন, তুই আমার পাশে থাকলেই আমি সব পেয়ে যাই। আমরা অনেকক্ষণ চুপচাপ বসেছিলাম। ওই চুপচাপ থাকাটাও হয়তো জীবনের এক ভাষা, যেখানে প্রশ্ন নেই, উত্তর নেই, আছে শুধু বোঝাপড়া। শেষ কথা। সব গল্পের শেষ হয় না কোনো স্পষ্ট বাক্যে। কিছু গল্প থেকে যায় চোখের কোণে, কিছু থেকে যায় মনের কোনো চুপচাপ ঘরে। আর আমরা শুধু শিখি, মানুষ ভালোবাসে, ভুল করে, মাফ করে আর বাঁচতে শিখে। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও লাইক করে। আর এই ধরনের ভিডিও দেখতে হলে লাইক ও শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো।
যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন খুব সহজেই পেয়ে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের এক ধামাকাদার ভিডিওর সাথে।